আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। অধ্যায়টির নাম কি? যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ার ইস্যু। তো আজকে আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। এই সৃজনশীল প্রশ্নটা হচ্ছে, শেয়ারের বিনিময়ে আমরা সম্পদ যদি ক্রয় করি তাহলে কিভাবে হবে, অর্থাৎ শেয়ারের বিনিময়ে সম্পদ ক্রয় করলে কিভাবে অঙ্কটা করতে হবে। তো যাই হোক, আশা করি আমার কথা তোমরা সবাই শুনতে পাচ্ছ। আমাকে একটু জানিয়ে দিবা যে আমার কথাগুলো কি ক্লিয়ার আছে। আমি কি ক্লাসটা শুরু করতে পারি? একটু দ্রুত সবাই জানাবা আমার কথাগুলো কি ক্লিয়ার শুনতে পাচ্ছ। এবং আমি আজকে তোমাদেরকে খুব দ্রুত এই অঙ্কটা তোমাদেরকে সমাধান করে দিব ইনশাল্লাহ। যশোর বোর্ড 24 আজকে আমরা আলোচনা করব কি? যশোর বোর্ড 24। একটু দ্রুত আমাকে জানাবা সবকিছু কি ক্লিয়ার। যশোর বোর্ড 24, যাদের কাছে এই প্রশ্নটা নাই তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, আর যাদের কাছে এই প্রশ্নটা আছে তোমরা বাহির করে নাও। যশোর বোর্ড 24 মডার্ন কোম্পানি লিমিটেড, স্ক্রিনশট কমপ্লিট। ওকে, এবার আসেন আমি উদ্দীপকটা পড়ব। আজকে এই অঙ্কটাই সমাধান করব, ভালোভাবে সমাধান করব, যেন জমি রিলেটেড, সম্পদ রিলেটেড আমাদের এই প্রশ্নগুলোর সমস্যার সমাধান হয়ে যায়। মডার্ন কোম্পানি লিমিটেড প্রতিটি শেয়ার 10 টাকা মূল্যের 50,000 সাধারণ শেয়ারে বিভক্ত 5 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। কোম্পানি 10% অবহারে অনুমোদিত মূলধনের 80% বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। মানে আমাদের যতগুলো শেয়ার আছে ওই শেয়ারগুলোর মধ্যে 80% শেয়ার 10% অবহারে আমি জনগণের নিকট ইস্যু করি। ইস্যুকৃত শেয়ারের চেয়ে 25% অতিরিক্ত আবেদন পাওয়া যায়, যা ইস্যু করছি তার থেকে অতিরিক্ত 25% আবেদন পাইছি আমি। শেয়ারগুলো যথাযথভাবে বন্টন করা যায় এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হয়। কোম্পানি জমি ক্রয়ের জন্য স্কয়ার কোম্পানি বরাবর অবহার সহ, এই শব্দটা হবে অবহার সহ 10,000 শেয়ার ইস্যু করে। অর্থাৎ আমরা একটা সম্পদ ক্রয় করার জন্য একটা কোম্পানিকে 10,000 শেয়ার দিছি অবহার সহ, অবহার সহ। এবার আসো ক নাম্বার প্রশ্ন, জমি ক্রয়ের মূল্য নির্ণয় করো। জমি ক্রয় করতে কয় হাজার শেয়ার গেছে? 10,000 শেয়ার। তাহলে জমির মূল্যটা কত দাঁড়ালো? দেখেন আমরা কিভাবে সমাধান করব। ক নম্বর প্রশ্ন, প্রথমে আমাকে জানতে হবে আমার প্রত্যেকটা শেয়ারে অবহার কয় টাকা করে হয়েছে, অবহার। তাহলে আমি এই জায়গায় বাইর করব শেয়ার প্রতি অবহার। শেয়ার প্রতি অবহার, একটা শেয়ারের দাম 10 টাকা, অবহার হয়েছে কয় পার্সেন্ট? 10%। তাহলে 10 টাকার 10% মানে কয় টাকা? 1 টাকা। মানে প্রত্যেকটা শেয়ারে 1 টাকা করে কমে গেছে।
তাহলে দেখেন তো বর্তমানে একটা শেয়ারের মূল্য কয় টাকা? আগে ছিল কয় টাকা? 10 টাকা। কমছে কয় টাকা? 1 টাকা। তাহলে বর্তমানে একটা শেয়ারের দাম কয় টাকা করে? 9 টাকা করে। এই যে দেখেন বর্তমানে একটা শেয়ারের দাম কিন্তু 9 টাকা করে। তাহলে এই যে দেখেন জমির মূল্যটা আমরা কিভাবে বাই করব? জমি বাবদ শেয়ার দিছি কয় হাজার? 10,000। বর্তমানে একটা শেয়ারের দাম কয় টাকা? 9 টাকা। তাহলে এই জায়গায় কত হবে? 90,000 টাকা। তাহলে জমি বাবদ আমাদের মূল্য কয় টাকা? 90,000 টাকা। অর্থাৎ জমির মূল্যটা কয় হাজার টাকা? 90,000 টাকা। বলেন তো ক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছেন কিনা? বলেন তো ক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছেন কিনা? প্রথমে আমি বাহির করে নিছি শেয়ার প্রতি অবহার। প্রত্যেকটা শেয়ারে আমার কয় টাকা করে অবহার হয়েছে। এই যে দেখেন একটা শেয়ারের দাম 10 টাকা, অবহার কয় পার্সেন্ট? 10%। এই 10% কার উপরে ক্যালকুলেশন করব? এই যে 10 টাকার উপরে ক্যালকুলেশন করব। তাহলে প্রত্যেকটা শেয়ারে অবহার হয়েছে কয় টাকা? 1 টাকা। তার মানে 1 টাকা করে কমে গেছে। তাহলে বর্তমানে একটা শেয়ারের দাম কয় টাকা? 9 টাকা। পূর্বে ছিল 10 টাকা, লিখিত মূল্য বা নিবন্ধিত মূল্য ছিল 10 টাকা। এবার ওভার হয়েছে 1 টাকা। তাহলে বর্তমানে দাম হচ্ছে 9 টাকা। আমি জমি বাবদ শেয়ার দিছি 10,000। একটার দাম 9 টাকা হলে 10,000 শেয়ারের দাম পড়ে 90,000 টাকা। আর এই 90,000 টাকা হচ্ছে আমার জন্য জমির মূল্য। বলো তো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? একটু কমেন্ট করে জানাবা যে বিষয়টা ক্লিয়ার। বিষয়টা কি ক্লিয়ার? এবার আসো খ নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে আমাদেরকে। কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা। আচ্ছা আমরা যে জাবেদাগুলো দিব, এই জাবেদাগুলো দিতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আমি কয়টা শেয়ার ইস্যু করছি, কয়টা শেয়ারের আবেদন পাইছি, ওই জিনিসটা আমাকে আগে ক্লিয়ার হইতে হবে। তো এই অঙ্কে কিন্তু কতগুলো শেয়ার ইস্যু করছি ওইটা ডিরেক্টলি বলা নাই, এটা পার্সেন্ট আকারে বলা আছে। কতগুলো শেয়ারের আবেদন পাইছি সেটাও বলা নাই, সেটাও পার্সেন্ট আকারে বলা আছে। তাহলে আমার কথা হচ্ছে জাবেদা করার পূর্বে আমি ওয়ার্কিং হিসাবে মনে মনে বা খাতায় আমি কতগুলো শেয়ার ইস্যু করছি, কতগুলো শেয়ারের আবেদন আমি পাইছি, প্রত্যেকটার জন্য আমি একটা ওয়ার্কিং করব। দেখো কিভাবে করতে হবে। এই যে দেখো তাহলে আমরা লিখবো ইস্যুকৃত শেয়ার। কতগুলো শেয়ার আমি বাজারে ইস্যু করছি? ইস্যুকৃত শেয়ার এই যে দেখেন আমার শেয়ার হচ্ছে 50,000। এই 50,000-এর 80% আমরা ইস্যু করছি। প্রশ্নে বলা আছে কত পার্সেন্ট? 80%। তো 50,000-এর 80% মানে কয় হাজার? 40,000 শেয়ার। তার মানে আমরা বাজারে ইস্যু করছি 40,000 শেয়ার। 40,000 শেয়ার আমরা বাজারে ইস্যু করছি। এই যে দেখেন এই যে 80%। এবার যা ইস্যু করছি তার থেকে 25% অতিরিক্ত আবেদন আসছে। আমি বাজারে যা ইস্যু করছি তার থেকে অতিরিক্ত 25% শেয়ারের আবেদন আসছে। তাহলে আসেন এবার অতিরিক্ত কয়টা শেয়ারের আবেদন আসছে খেয়াল করেন। অতিরিক্ত আবেদন যা ইস্যু করছি তার 25%। এই যে ইস্যু করছি 40,000, তার 25% আমি অতিরিক্ত আবেদন পাইছি। তাহলে 40,000-এর 25% মানে কত? 10,000। তার মানে 10,000 শেয়ারের আবেদন আমি বেশি পাইছি। তাহলে আমার কাছে মোট কতগুলো শেয়ারের আবেদন আসলো? এই যে দেখেন আমরা জনগণের কাছে ইস্যু করছি কয় হাজার? 40,000। অতিরিক্ত আবেদন পাইছি কয় হাজার? 10,000। তাহলে ইন টোটাল জনগণের কাছ থেকে আমি আবেদন পেয়েছি 50,000 শেয়ারের। ইন টোটাল আমি জনগণের কাছ থেকে আবেদন পেয়েছি 50,000 শেয়ার। আমি কিন্তু 50,000 শেয়ার জনগণের মধ্যে বিলি করতে পারবো না।
আমি বিলি করতে পারবো কয় হাজার শেয়ার? 40,000 শেয়ার। কারণ আমি জনগণের কাছে কিন্তু 40,000 শেয়ার ইস্যু করছি। তাহলে ইস্যুর চেয়ে আবেদন যে বেশি আসছে, ওই বেশিটা কিন্তু আমি জনগণকে দিতে পারবো না, ওইটা আমি তাদেরকে ফেরত দিয়ে দিব। আর যেটা ইস্যু করছি ওইটা জনগণের মধ্যে বন্টন করে দিব, বিলি করে দিব। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার আসো, এবার আমরা জাবেদা দিব। কি দিব? জাবেদা দিব। তো জাবেদা দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, জাবেদার একটা শখ তৈরি করতে হবে। কি করতে হবে? একটা শখ তৈরি করতে হবে। তাহলে বলেন তো জাবেদার ঘর কয়টা? জাবেদার ঘর 5টা। প্রথমে হচ্ছে তারিখ, যদিও তারিখের কোনো কাজ নেই। তারপরে বিবরণ, তারপরে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, তারপরে হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই হচ্ছে জাবেদার ঘরটা। একটু খেয়াল করো, তারিখ, বিবরণ, তারপর লিখবো কি? জাবেদা পৃষ্ঠা, নাকি না খতিয়ান পৃষ্ঠা। জাবেদার সময় আমাদেরকে লিখতে হবে খতিয়ান পৃষ্ঠা। তারপরে আমরা লিখব ডেবিট টাকা, তারপরে আমরা লিখব ক্রেডিট টাকা। এই হচ্ছে আমাদের জাবেদার ঘর। এবার আমরা কি করব? এবার আমরা সুন্দর করে আমরা জাবেদাটা কমপ্লিট করব। প্রথমে আমরা জমি যে ক্রয় করছি ওইটার জাবেদা দিয়ে দিব। ভালো করে বুঝো, আমরা যদি কখনো শেয়ারের বিনিময়ে জমি ক্রয় করি, আমরা যদি কখনো শেয়ারের বিনিময়ে জমি ক্রয় করি, মানে সম্পদ ক্রয় করি, তাহলে ওইটার জাবেদাটা আমরা সবার আগে দিয়ে দিব। একটু কমেন্ট করে আমাকে জানাবা, আমরা যদি শেয়ারের বিনিময়ে কোনো সম্পদ ক্রয় করি, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে সম্পদটা আমরা ক্রয় করছি ওই সম্পদের জাবেদাটা আমরা আগে দিয়ে দিব। কেমন? তাহলে এই যে দেখো, তাহলে লিখলাম জমি হিসাব ডেবিট। এবার এই জমিটার সাথে কিন্তু অবর কথাটা আছে। শেয়ার অবর হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এই যে দেখো, জমি যে ক্রয় করছি ওই জমির জন্য জাবেদারে কি হবে? জমি হিসাব ডেবিট, শেয়ার অবর হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এবার জমির জন্য আমরা কয় হাজার শেয়ার দিছি? 9,000 শেয়ার দিছি। আমি অবহারের টাকাটা আগে বাইর করে নিব। প্রত্যেকটা শেয়ারে অবর হয়েছে কয় টাকা করে? 1 টাকা করে। তাহলে জমির পিছনে অবর গেল কয় টাকা? 10,000 টাকা। আচ্ছা, তারপরে সরি 9,000 টাকা। ও জমি তো আমরা 9,000, জমির জন্য 9,000 শেয়ার না 10,000। এই জায়গায় 10,000 শেয়ার লিখতে হবে আমাদেরকে। এই যে জমির পিছনে আমরা শেয়ার দিছি কয় হাজার? 10,000। তাহলে আমরা এই জায়গায় 10,000 লিখবো। প্রত্যেকটা শেয়ারে অবর কয় টাকা? 1 টাকা করে। তাহলে হবে অবর বরাবর কত? 10,000 টাকা। তারপরে দেখো, আবার এই জায়গায় 10,000 লিখবো। এবার এটাকে আমি 9 দ্বারা গুণ দিব। কেন? কারণ দেখো একটা শেয়ারের দাম ছিল 10 টাকা, অবর কয় টাকা? 1 টাকা। তাহলে বাকি থাকে কত? 9। তো আমি 1 টাকার কাজ করছি, বাকি আছে 9। 9 দিয়ে যদি আমি গুণ দেই তাহলে হবে 90,000 টাকা। এই দুইটা আমি যদি যোগ করে দেই তাহলে হবে 1 লক্ষ টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? এই হচ্ছে আমাদের জমির জন্য যে জাবেদাটা আমরা দিব, এইটাই সেই জাবেদা। বলো জাবেদাটা কি বুঝতে পারছো? জাবেদাটা কি বুঝতে পারছো? এবার আসো, এবার আমরা যে জনগণের কাছে শেয়ারগুলো ইস্যু করছি, ইস্যু করার পর জনগণ আমাদের কাছে যে আবেদন করছে ওই আবেদনের জাবেদাটা আমরা দিব। কার জাবেদা দিব? আবেদনের জাবেদা। এই যে আবেদনের জাবেদা। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট,
শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এবার আমরা আবেদন পাইছি 50,000 শেয়ারের, প্রত্যেকটা শেয়ারের বর্তমান দাম হচ্ছে 9 টাকা। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের হবে 4,50,000 টাকা। এই হচ্ছে আমাদের আবেদনের জাবেদা। বলেন তো আবেদনের জাবেদাটা বুঝতে পারছেন কিনা? আবেদনের জাবেদাটা বুঝতে পারছেন কিনা? এবার এই আবেদনের অর্থটা আমরা কোথায় স্থানান্তর করব? মূলধনে স্থানান্তর করব। আর মূলধনে স্থানান্তর করার সময় আমি যেটা করব সেটা হচ্ছে আমি কিন্তু 50,000 শেয়ারের টাকা মূলধনে স্থানান্তর করব না, আমি মূলধনে স্থানান্তর করব কয়টা শেয়ারের টাকা? 40,000 শেয়ারের টাকা। যেই শেয়ারটা আমি জনগণকে দিতে পারছি, যেই শেয়ারটা আমি জনগণকে দিতে পারছি, ওই শেয়ারের টাকাটাই কিন্তু আমি মূলধনে কি করব? স্থানান্তর করব। কেমন? বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। এবার দেখেন, এবার মূলধনের স্থানান্তরের জাবেদাটা কি? শেয়ার আবেদন হিসাব ডেবিট। এবার এটার সাথে কিন্তু অবহার আছে, তাই আমরা লিখব শেয়ার অবহার ডেবিট। তারপর আমরা লিখব শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এই যে দেখেন, এটা হচ্ছে মূলধনের জাবেদা। এবার আমরা এই জায়গায় লিখব কয়টা শেয়ার? 40,000 শেয়ার। প্রত্যেকটা শেয়ারে অবহার হয়েছে কয় টাকা? 1 টাকা। তাহলে 40,000 শেয়ারে অবহার হয়েছে কয় টাকা? 40,000 টাকা। তারপরে দেখো আবার লিখবো এই জায়গায় 40, এবার আমি গুণ দিব কত দিয়া? 9 দিয়ে। তাহলে 3,60,000 এই জায়গায় হবে, এটা লিখবো। এবার এই ডেবিটের দুইটা যোগ করে যেটা হয় সেটা আমি ক্রেডিট পাশে লিখে দিব, এই যে 4 লক্ষ টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার অতিরিক্ত আবেদনের অর্থটা আমরা ফেরত দিয়ে দিব। ওই যে 10,000 অতিরিক্ত আবেদন পাইছি, তাহলে এটা জাবেদা শেয়ার আবেদন ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ক্রেডিট। এবার আমরা ফেরত দিব কয় হাজার শেয়ার? 10,000। নেওয়ার সময় আমি 9 টাকা করে নিয়েছিলাম, ফেরত দেওয়ার সময় কিন্তু আমি 9 টাকা করে ফেরত দিব। তাহলে কত আসবে? 90,000 টাকা। এই হচ্ছে আমার 4টা জাবেদা। এই অঙ্কে কোনো কমিশন নাই, যার কারণে আমি কমিশনের জাবেদাটা দিতে পারবো না। কেমন? বলো বুঝতে পারছো কিনা? এবার আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা জাবেদাগুলো বুঝতে পারছো কিনা। আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা যে জাবেদাগুলো বুঝতে পারছো কিনা। আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা যে জাবেদাগুলো বুঝতে পারছো কিনা। একটু কমেন্ট করে জানিয়ে দিবা যে জাবেদাগুলো বুঝতে পারছো কিনা। একটু কমেন্ট করে জানিয়ে দিবা যে জাবেদাগুলো বুঝতে পারছো কিনা। তোমরা কি ক্লাসে আসো? যারা যারা ক্লাসে আসো একটু জানাবা যে তোমরা ক্লাসে আসো কিনা। এবার আসেন গ নম্বর প্রশ্নটা কি বলছে একটু দেখে নি আমরা। গ নম্বর প্রশ্ন বলছে কোম্পানির হিসাব বইতে ব্যাংক হিসাব শেয়ার অবহার হিসাব তৈরি করো। হিসাব তৈরি করতে বলছি, হিসাব মানে হচ্ছে খতিয়ান। কার নামে? ব্যাংকের নামে একটা খতিয়ান করতে বলছে এবং শেয়ার অবহারের নামে একটা খতিয়ান তৈরি করতে বলছে। তাহলে চলেন আমরা একটা খতিয়ান তৈরি করে নিই। এবার আমরা যে খতিয়ান তৈরি করব এই জায়গায় তারা কিন্তু কোনো ছকের কথা বলে নাই, তাহলে আমি চলমান জেড ছকের মাধ্যমে একটা খতিয়ান তৈরি করে নিব। কেমন? তো দেখেন আমরা চলমান জেড ছকের মাধ্যমে একটা খতিয়ান তৈরি করে নিই। কেমন? এই যে দেখেন,
একটু খেয়াল করবেন, প্রথমে হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট এবং ক্রেডিট। এবার আমরা শর্টটা একটু ফিল আপ করবো, কেমন? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট এবং ক্রেডিট। এবার আমরা কার নামে খতিয়ানটা করতেছি? ব্যাংক। তাহলে আমরা এই জায়গায় লিখে নিব ব্যাংক হিসাব। এবার এই ব্যাংক কথাটা জাবেদার যেই ঘরটাতে আছে ওই ঘরটাতে আমাদের কাজে লাগবে। এই যে দেখেন 2 নম্বর জাবেদার ভিতরে ব্যাংক কথাটা আছে, আমরা কার নামে খতিয়ান করতেছি? ব্যাংকের নামে। তাহলে ব্যাংকের বিপরীত কি? শেয়ার আবেদন। কোথায় আছে? ক্রেডিট পাশে। তাহলে বসাবো কই? ডেবিট পাশে। এই যে দেখেন আমরা এই জায়গায় লিখবো শেয়ার আবেদন, ব্যাংকের বিপরীত কথাটা এই জায়গায় লিখবো। শেয়ার আবেদন আছে ক্রেডিট পাশে, বসবে কই? ডেবিট পাশে। 4,50,000 টাকা। এরপরে দেখবো এই ব্যাংক কথাটা আর কোথায় আছে? এই ব্যাংক কথাটা আর কোথায় আছে? এই যে দেখেন ব্যাংক কথাটা এই যে লাস্টের জাবেদাত আছে। ব্যাংকের বিপরীত কি? শেয়ার আবেদন। কোথায় আছে? ডেবিটে। তাহলে আবার বসবে কই? ক্রেডিটে। কয় হাজার? 90,000। এই যে দেখেন শেয়ার আবেদন। এবার আমরা উদ্বৃত্ত নির্ণয় করে ফেলি। দেখেন এই যে এই 4,50,000 এটা ডেবিট পাশে লিখব। লিখার পরে এই টাকা থেকে এই টাকাটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে হবে কত? 3,60,000। এই 3,60,000 টাকা হচ্ছে আমার ব্যাংক হিসাবের উদ্বৃত্ত। বলেন তো ব্যাংক হিসাবটা বুঝতে পারছেন কিনা? বলেন তো ব্যাংক হিসাবটা বুঝতে পারছেন কিনা? বলেন ব্যাংক হিসাবটা বুঝতে পারছেন কিনা? তাহলে ব্যাংক হিসাবের উদ্বৃত্তটা দেখেন আমি কিভাবে বাইর করলাম। এতদিন কিন্তু আমরা এই ব্যাংক হিসাবের উদ্বৃত্তটা মুখে মুখে বাইর করে আমরা অঙ্কটা চালিয়ে গেছিলাম। আর এই অঙ্কে ব্যাংক হিসাবের খতিয়ান তারা নিজেরাই করতে বলছে। ব্যাংক হিসাবের খতিয়ানটা তারা নিজেরাই করতে বলছে। বলেন তো বুঝতে পারছেন কিনা? এরপরে আমাদেরকে শেয়ার অবহার, হ্যাঁ শেয়ার অবহার হিসাব তৈরি করতে বলছে। তাহলে সেম ভাবে আমাদেরকে শেয়ার অবহারের নামে একটা খতিয়ান তৈরি করতে হবে। খেয়াল করবেন আমরা ছকটা তৈরি করে নিচ্ছি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট এবং ক্রেডিট। এই ছকটার নাম হচ্ছে চলমান জের ছক। এই ছকটার নাম হচ্ছে কি ছক? চলমান জের ছক। দেখেন তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা,
উদ্বৃত্ত ডেবিট এবং ক্রেডিট। এবার আমরা এই জায়গায় লিখব কি, শেয়ার অবহার হিসাব। যার নামে করব তার নামটা এই জায়গায় লিখব, শেয়ার অবহার হিসাব। এই যে শেয়ার অবহার হিসাব। এবার এই শেয়ার অবহার কথাটা জাবেদার যেই ঘরটাতে আছে ওই ঘরটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এই যে দেখো প্রথম জাবেদারাতে কিন্তু শেয়ার অবহার কথাটা আছে, প্রথম জাবেদারাতে। এই যে দেখো শেয়ার অবহার কোথায় আছে, ডেবিট। আবার জমিও কিন্তু ডেবিট পাশে আছে, তো ডেবিটের বিপরীত কোনোদিনও ডেবিট হবে না। ডেবিটের বিপরীত সবসময় হবে কি, ক্রেডিট। ডেবিটের বিপরীত সবসময় কি হবে, ক্রেডিট হবে। তাহলে এই যে শেয়ার অবহার, তার বিপরীত হচ্ছে শেয়ার মূলধন, ক্রেডিট পাশে। টাকা হচ্ছে কত, 1 লক্ষ টাকা। তখন কিন্তু আমরা 1 লক্ষ টাকা নিতে পারবো না, কারণ এই 1 লক্ষ টাকা কিন্তু এই দুইটা হিসাব মিলে হয়েছে। তো আমি তো আর দুইটার নামে খতিয়ান করতেছি না, আমি খতিয়ান করতেছি শেয়ার অবহারের নামে। তাহলে শেয়ার অবহার বরাবর কয় হাজার, 10,000 টাকা। তাহলে আমাকে শেয়ার মূলধন কথাটা লিখে আমাকে কয় টাকা লিখতে হবে জানো, এই 10,000 টাকাই কিন্তু লিখতে হবে। এই যে দেখো এই জায়গায় আমরা লিখব শেয়ার মূলধন কথাটা। শেয়ার মূলধন আছে ক্রেডিট পাশে, টাকাটা বসবে কই, ডেবিট পাশে, 10,000 টাকা। এই যে 10,000 টাকা। এবার সেম ভাবে আরো একটা জাবেদা আছে, দেখো এটাতেও কিন্তু হ্যাঁ শেয়ার অবহার কথাটা আছে, এটাতেও কিন্তু আছে। এই যে দেখো শেয়ার অবহার ডেবিট পাশে, তার বরাবর হচ্ছে শেয়ার মূলধন, টাকা হবে 40,000 টাকা। কয় হাজার টাকা, 40,000 টাকা। তাহলে আমরা এই জায়গায় লিখবো শেয়ার মূলধন। $40,000 টাকা। এবার আসো আমরা উদ্বৃত্ত বাইর করি। প্রথমে এই 10,000 আছে, এই 10,000 টাকা আমরা এই জায়গায় লিখব। এই 10,000 সাথে 40 আমরা যোগ করব, কারণ এটা ডেবিট, হবে 50,000 টাকা। এই যে এটার সাথে এটা যোগ করে যেটা হয় এটা বসাই দিব। তাহলে এটাই হচ্ছে শেয়ার অবহার। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, শেয়ার অবহারের খতিয়ানটা বুঝতে পারছো কিনা বলো, শেয়ার অবহারের খতিয়ানটা বুঝতে পারছো কিনা বলো, শেয়ার অবহারের খতিয়ানটা বুঝতে পারছো কিনা বলো। একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানাতে হবে শেয়ার অবহারের খতিয়ানটা বুঝতে পারছো কিনা বলো। শেয়ার অবহারের খতিয়ানটা বুঝতে পারছো কিনা আমাকে দ্রুত বলো, একটু দ্রুত জানাবা যে বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে তো ভালো, যদি বুঝতে পারো তাহলে ভালো। একটু দ্রুত কমেন্ট করে জানাবা যে বুঝতে পারছো কিনা, একটু দ্রুত কমেন্ট করে জানাতে হবে যে বুঝতে পারছো কিনা, কেমন, একটু দ্রুত জানাবা। ক্লিয়ার? এখন আমরা সমাধান করব কুমিল্লা বোর্ড 19। এখন আমরা সমাধান করব কুমিল্লা বোর্ড 19। এখন আমরা সমাধান করব কুমিল্লা বোর্ড 19। যাদের কাছে প্রশ্নটা নাই তোমরা স্ক্রিনশট দিতে পারো, যাদের কাছে প্রশ্নটা নাই তোমরা স্ক্রিনশট দিতে পারো। কুমিল্লা বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19 খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো হাসি লিমিটেড প্রতি শেয়ার 100 টাকা মূল্যের 20,000 শেয়ারে বিভক্ত মোট 20 লক্ষ টাকার মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি 60% শেয়ার জনসাধারণের কাছে বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। কোম্পানি 60% শেয়ার জনসাধারণের কাছে বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। 10% অতিরিক্ত আবেদন পাওয়া যায়। কোম্পানি 100% শেয়ার জনসাধারণের কাছে বিলি করে। কোম্পানি তার অবলেখক আরিফিন এন্ড কোম্পানিকে 2% কমিশন প্রদান করে। এবার আসো আমাদেরকে ক নম্বর প্রশ্নটা বলছে আবেদনকৃত শেয়ার সংখ্যা ও বিলিকৃত শেয়ার সংখ্যা বাইর করো।
মানে জনগণ কয়টা শেয়ারের আবেদন করছে সেটা বাইর করো, আর আমরা কয়টা শেয়ার জনগণের কাছে বিলি করছি সেইটা বাইর করতে বলছে। তাহলে দেখো তো আমরা কিভাবে করব এটা। দেখো, এটা বোঝার জন্য তোমাকে একটু মনোযোগ দিতে হবে, বোর্ডের দিকে তাকাও। দেখো আমি সমাধান করে দিচ্ছি তোমাদেরকে। ক নম্বর প্রশ্ন, আবেদনকৃত শেয়ার সংখ্যা বাইর করতে গেলে সর্বপ্রথম আমাকে বাইর করতে হবে ইস্যুকৃত শেয়ার। আমি কয়টা শেয়ার বাজারে ইস্যু করছি। এই যে দেখো, প্রশ্নটা না থাকলে কিন্তু বুঝবা না। ইস্যুকৃত শেয়ার, ইস্যুকৃত শেয়ার। আচ্ছা, আমি কয়টা শেয়ার ইস্যু করছি? আমার শেয়ার ছিল 20,000। এই 20,000 শেয়ারের মধ্যে আমি 60% শেয়ার বাজারে ইস্যু করছি। তাহলে 20,000-এর 60% মানে কত? 12,000। তার মানে আমি 12,000 শেয়ার জনগণের নিকট ইস্যু করছি। এই যে এই শেয়ারটা আমি জনগণের কাছে কি করছি? ইস্যু করছি। এবার আসেন, জনগণ আমার কাছে 10% অতিরিক্ত আবেদন করছে। এই যে, তাহলে অতিরিক্ত আবেদন কয়টা আসছে এইটা আপনাকে আগে বাইর করতে হবে। এই যে দেখেন, আমরা ইস্যু করছি 12,000, তার থেকে 10% অতিরিক্ত আবেদন আসছে। অতিরিক্ত যা ইস্যু করছি তার 10%, যা ইস্যু করছি তার 10% মানে 1200 শেয়ার। তার মানে 1200 শেয়ার আমার কাছে অতিরিক্ত আবেদন আসছে। 1200 শেয়ার আমার কাছে অতিরিক্ত আবেদন আসছে। এবার আসেন, তাহলে মোট আবেদন আসছে কয়টা শেয়ারের? এই যে দেখেন, মোট আবেদন আমি জনগণের কাছে ইস্যু করছি 12,000, জনগণ অতিরিক্ত আবেদন করছে 1200। ইন টোটাল জনগণের কাছ থেকে আমি 13,200 শেয়ারের আবেদন আমি পেয়েছি। এই যে দেখেন, একটা অপশন আমি বাইর করছি, তার মানে জনগণের কাছ থেকে আবেদন পাইছি কত? 13,200। এখন আমি কিন্তু জনগণের কাছে ইস্যু করছিলাম 12,000, আর জনগণ আমার কাছে আবেদন করছে 13,200। এখন আমি কিন্তু 13,200 শেয়ার জনগণের মধ্যে বিলি করতে পারবো না। তারা বলছে আমি 100% বিলি করছি। 100% বলতে কিন্তু এই 13,200-কে বুঝায় নাই। 100% বলতে বুঝাইছে যেই শেয়ারটা তুমি বাজারে ইস্যু করছো ওইটার 100%। ইস্যু করছো কয় হাজার? 12,000। তাহলে এই যে দেখো তো, বিলিকৃত শেয়ার কত হবে? এই যে বিলিকৃত শেয়ার, বিলিকৃত শেয়ার আমি ইস্যু করছি 12,000, তার 100%। প্রশ্নে বলা আছে, তাহলে 12,000-এর 100% মানে কিন্তু 12,000 শেয়ার। এই যে দেখো, অর্থাৎ যা ইস্যু করছি সেটাই কিন্তু বিলি করছি, যা ইস্যু করছি সেটাই কিন্তু বিলি করছি। এই যে প্রশ্নে বলা আছে, কোম্পানি 100% শেয়ার জনসাধারণের কাছে বিলি করে। বলে স্যার এই 100% মানে কোনটা? এই 100% মানে জনগণ আমার কাছে যতগুলো শেয়ারের আবেদন করছে সেগুলো না, যেটা ইস্যু করছি সেটার 100%। তাহলে ইস্যু করছি মানে কত? 12,000। 12,000-এর 100% মানে কত? 12,000। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা? বলেন ক নাম্বার প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা? কারো কি কোনো সমস্যা আছে? কেউ কি কোনো প্রশ্ন করবেন? একটু জানাবেন। কেউ কি কোনো প্রশ্ন করবেন? এবার আসেন, খ নম্বরে আমাদেরকে জাবেদা প্রস্তুত করতে বলছে। কি প্রস্তুত করতে বলছে? জাবেদা প্রস্তুত করতে বলছে। তাহলে আমি আগে জাবেদার একটা ছক তৈরি করে নিব। আমি একটা জাবেদার ছক তৈরি করে নিব। কেমন? প্রথমে তারিখ, তারপর বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এবার ঘরটা ফিল আপ করি আমরা। কেমন? তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা,
ডেবিট টাকা ক্রেডিট টাকা। সর্বপ্রথম আমি জাবেদা দিব শেয়ার আবেদনের। এই যে দেখেন, এটা কিন্তু সমহারের অঙ্ক, এটাতে অদিয়ারও নাই অবহারও নাই। তাহলে আমরা জাবেদা লিখব ব্যাংক হিসাব ডেবিট, তারপর লিখব শেয়ার আবেদন ক্রেডিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমি জনগণের কাছ থেকে আবেদন পাইছি 13,200। একটা শেয়ারের দাম কিন্তু এখন 100 টাকা। তাহলে 13,200-কে 100 দ্বারা গুণ দিলে কত হয় দেখো, প্রতিটি 100 টাকা মূল্যের, তাই না? তাহলে 13,200-কে আমরা যদি 100 দ্বারা গুণ দেই 13,20,000। এবার এই আবেদনের টাকাটা আমরা কোথায় কনভার্ট করব? মূলধনে কনভার্ট করব। আবেদনের টাকাটা কোথায় কনভার্ট করব? মূলধনে কনভার্ট করব। এই যে দেখেন, মূলধনে কনভার্ট করা যাবে না। শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এবার আমি কিন্তু জনগণকে 13,000 শেয়ার দিতে পারবো না, আমি জনগণকে দিতে পারবো 12,000 শেয়ার। একটা শেয়ারের দাম কিন্তু 100 টাকা, এটাতে অদিয়ারও নাই অবহারও নাই, তাহলে হবে 12 লক্ষ টাকা। দেখছেন, এটা কিন্তু সমহারের অঙ্ক, এটাতে অদিয়ারও নাই অবহারও নাই। বলেন তো বুঝতে পারছেন কিনা? এবার ওই যে 1200 শেয়ার আমি আবেদন বেশি পাইছি, ওই শেয়ারটা এখন আমি কি করে দিব? ফেরত দিয়ে দিব, ফেরত। তাহলে এই যে দেখেন, ফেরতের জাবেদা শেয়ার আবেদন হিসাব ডেবিট। ফেরতটা দিব কোথায় থেকে? ব্যাংক থেকে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। কয়টা শেয়ার ফেরত দিব? 1200 শেয়ার ফেরত দিব। নেওয়ার সময় 100 টাকা করে নিয়েছিলাম, ফেরত দেওয়ার সময় 100 টাকা করে ফেরত দিব, অর্থাৎ 1,20,000 টাকা। 1,20,000 টাকা। এই হচ্ছে ফেরতের জাবেদা। এবার আমরা কিন্তু কমিশন দিয়েছিলাম কাকে? এই যে দেখেন, আরিফিন এন্ড কোং অবলেখককে আমরা 2% কমিশন প্রদান করছি। এবার কমিশনটা কিন্তু পার্সেন্টে বলা আছে, এই পার্সেন্টটা আমরা কার উপরে ক্যালকুলেশন করব ওইটা আমাদেরকে বুঝতে হবে। মনে রাখবা, কমিশন যদি সবসময় পার্সেন্টে থাকে, কমিশন যদি পার্সেন্টে দেওয়া থাকে, তাহলে আমরা কি করব ভালোভাবে বুঝো। ওকে, কমিশন যদি পার্সেন্টে দেওয়া থাকে, তাহলে ওইটা আমরা কার উপরে ক্যালকুলেশন করব বলতে পারবা তোমরা? দেখি তো, বলো তো। আমি জাবেদাটা লিখতে লিখতে তোমরা বলে ফেলো। কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই কমিশনটা ধরতে হবে মূলধনের টাকার উপরে। যদি কমিশন সবসময় পার্সেন্ট দেওয়া থাকে, তাহলে ওই পার্সেন্টটা আমরা সবসময় কোন টাকার উপরে ক্যালকুলেশন করব? মূলধনের টাকার উপরে। একটু কমেন্ট করে জানাবা, কমিশন যদি পার্সেন্টে বলা থাকে, তাহলে ওই পার্সেন্টটা আমরা ক্যালকুলেশন করব মূলধনের টাকার উপরে। কোন টাকার উপরে? মূলধনের টাকার উপরে। তাহলে কমিশন আসবে কয় হাজার টাকা? 24,000 টাকা। দেখো তো জাবেদাগুলো বুঝতে পারছো কিনা বলো তো, জাবেদাগুলো বুঝতে পারছো কিনা বলো তো, জাবেদাগুলো বুঝতে পারছো কিনা বলো। এবার আসো, গ নম্বর কি বলছে দেখো, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আচ্ছা, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে গেলে আমাদের একটা ব্যাংক হিসাব লাগবে। এবার ব্যাংক হিসাবটা কিভাবে বাইর করব? ডেবিট দিকের ব্যাংকের টাকা থেকে, এই যে 13,20,000 থেকে
ক্রেডিট দিকের ব্যাংকের টাকাগুলো বিয়োগ করব। এই যে 1,20,000 বিয়োগ করব, 1,20,000 বিয়োগ করলে কত হবে? 12 লক্ষ। এরপরে এই 12 লক্ষ থেকে আরো বিয়োগ করব 24,000, তাহলে 11,76,000 টাকা। 11,76,000 টাকা হবে আমার ব্যাংক হিসাব। কিভাবে বাইর করছি? এই যে দেখো, দেখো কিভাবে বাইর করছি। ডেবিট দিকের ব্যাংকের টাকা থেকে ক্রেডিট দিকের ব্যাংকের টাকাগুলো বিয়োগ করে দাও। ডেবিট দিকে আছে 13,20,000, তুমি জাবেদারের দিকে লক্ষ্য করো তাইলে বুঝবা। ক্রেডিট পাশে আছে 1,20,000, তারপরে আরো আছে 24,000, তাহলে ক্যালকুলেশন করলে হবে 11,76,000। এই 11,76,000 টাকা হচ্ছে আমাদের জন্য ব্যাংক হিসাবের উদ্বৃত্ত। এইটাই ব্যাংক হিসাব। এবার এই ব্যাংক হিসাবটা ধরে আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। তাহলে চলেন আর্থিক অবস্থার বিবরণী আমি প্রস্তুত করি। প্রথমে আমরা একটা ছক তৈরি করে নিব, কেমন? ওকে, ওকে। বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। এই যে দেখেন বিবরণ টাকা টাকা, আমি ছকটা তৈরি করে ফেললাম। এবার আমি যেটা করব ব্যাংক হিসাবটা দিয়ে শুরু করব, কারণ এই অঙ্কে কিন্তু স্থায়ী সম্পদ নেই। এই অঙ্কে কিন্তু স্থায়ী সম্পদ নেই। যেহেতু স্থায়ী সম্পদ নাই, তাই আমরা ব্যাংক হিসাবের টাকাটা দিয়ে শুরু করব, কেমন? আচ্ছা, আমরা লিখি মোট সম্পদ। মোট সম্পদের ভিতরে প্রথমে আসবে চলতি সম্পদ, যেহেতু স্থায়ী সম্পদ নাই। আর চলতি সম্পদ মানে হচ্ছে ব্যাংক হিসাবের টাকাটা। চলতি সম্পদ মানে কোনটা? ব্যাংক হিসাবের টাকাটা, কেমন? ব্যাংক হিসাব হচ্ছে কত? 11,76,000 টাকা। এরপরে এসো, এই জায়গায় আমরা লিখবো অসমন্বিত ব্যয়। এই অঙ্কে কিন্তু অসমন্বিত ব্যয় আছে। অসমন্বিত ব্যয় কোনটা? অবলেখকের কমিশন। $24,000 টাকা। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 12 লক্ষ টাকা। এই হচ্ছে আমাদের মোট সম্পদ। বলতো মোট সম্পদটা বুঝতে পারছো কিনা? মোট সম্পদ বুঝতে পারছো কিনা? এবার আমরা বাইর করব দায় ও শেয়ার মালিকানা সত্ত্ব। দায় ও শেয়ার মালিকানা সত্ত্ব। দায় ও শেয়ার মালিকানা সত্ত্ব। এবার দায় ও শেয়ার মালিকানা সত্ত্বের ভিতরে প্রথমে আসবে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন। এবার আমরা লিখব প্রতিটি, এটা তো প্রশ্নে দেওয়াই থাকবে, প্রতিটি 100 টাকা, প্রতিটি 100 টাকা মূল্যের, আমরা কয় হাজার শেয়ারের অনুমোদন নিয়েছিলাম?
20,000 শেয়ার। টোটাল কত টাকা? 20 লক্ষ টাকা। কয় টাকা? 20 লক্ষ টাকা। ক্লোজ। এরপরে আমরা লিখব, একসাথে লিখব এই কথাটা, ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত মূলধন। ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত মূলধন। এবার আমরা লিখব প্রতিটি 100 টাকা মূল্যের আমরা জনগণের কাছে 12,000 শেয়ার ইস্যু করি এবং 12,000 শেয়ার বিলি করি এবং 12,000 শেয়ারের টাকা আমরা জনগণের কাছ থেকে আদায় করি। তাহলে 12,000কে 100 দ্বারা গুণ দিলে কত হবে? 12 লক্ষ। তাহলে এটাই, আর কোনো কিছু আমার এই জায়গায় আসবে না। দেখো আমার সম্পদ আর দায় কিন্তু মিলে গেছে। এই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীটা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? সবাই সবার জায়গা থেকে সুন্দর করে একটা মন্তব্য করবেন যে আপনারা কি 2টা প্রশ্ন যে আমি আজকে আলোচনা করছি, এই 2টা প্রশ্ন আপনাদের বুঝতে কি কারো কোনো অসুবিধা হয়েছে? জাস্ট আপনাদের জায়গা থেকে সবাই একটা মন্তব্য জানাবেন যে আপনারা কি আমি যেই 2টা প্রশ্ন আলোচনা করছি ওই 2টা প্রশ্ন বুঝতে পারছেন নাকি পারেন নাই। এটা সুন্দর করে মন্তব্য জানানোর দায়িত্ব আপনার হাতে। জলদি করে। জি, আমরা সমহার, অধিহার, অবহার, ইস্যুকৃত শেয়ারের চেয়ে আবেদন কম এবং শেয়ারের বিনিময়ে জমি ক্রয়, মোটামুটি সব টাইপের অঙ্ক করা শেষ। এই শেয়ার ইস্যু থেকে আপনাদের বোর্ড পরীক্ষায় অঙ্ক আসবে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এখন আপনি পারবেন কি পারবেন না, আপনি কতটুকু কি করবেন, এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার প্র্যাকটিসের উপরে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এই অঙ্কগুলো আপনি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। এখন আপনারা আসলে কি করবেন? আপনাদের কি পড়াশোনা করার দরকার নাই? অবশ্যই আছে। আপনারা বাসায় যদি পড়াশোনাটা না করেন তাহলে তো আপনারা এই অঙ্কগুলো মনে রাখতে পারবেন না। আমরা যতই করাই না কেন লাভ নাই, যতই করাই না কেন লাভ নাই, ভুলে যাবেন আপনি যদি না করেন। তো যাই হোক, আমি আশাবাদী আপনারা এইভাবে ক্লাসগুলো রেগুলার করবেন, তারপরে প্র্যাকটিস করবেন, হোমওয়ার্কগুলো করবেন, দেখবেন ইনশাল্লাহ একদিন আপনি হিসাব বিজ্ঞানে ভালো পারদর্শী একজন শিক্ষক হয়ে গেছেন, একজন স্টুডেন্ট হয়ে গেছেন, হিসাব বিজ্ঞানে আপনি ভালো রেজাল্ট করতেছেন। কেমন এই জিনিসটি? এর জন্য আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যাই হোক, আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আজকে কি আর কেউ কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? আমরা আপনাদেরকে নিয়ে একটা জুম মিটিং এ বসবো, আপনারা সবাই একটু জুম মিটিং এ থাকবেন। আর দয়া করে আমাদের পড়াগুলো যদি ভালো লাগে, আমাদের কোর্সের আপনাদের সাপোর্টগুলো যদি আপনাদের ভালো লাগে, আমরা যদি আপনাদেরকে সঠিকভাবে সাপোর্ট দিয়ে থাকি, পড়িয়ে থাকি, তাহলে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে আমাদের এই কোর্সের কথাটা জানিয়ে দিবেন। এটা একটা বিশেষ অনুরোধ। আর আমার বইটা খুব তাড়াতাড়ি আসতেছে, আশা করি আপনারা এই বইটা পেয়ে খুবই উপকৃত হবেন ইনশাল্লাহ। আপনাদের মধ্য থেকে কারো কি কোনো কিছু জানার আছে? যদি কারো কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে এবং আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আপনারা করতে পারেন। আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে, আমাকে যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনারা করতে পারেন আমাকে। কেমন? যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে বলেন। জি আলিফ, শেয়ার অধিহার আমাদের জন্য দায়, সঞ্চিত উদ্বৃত্ত এটা, এবং এটা মূলধন জাতীয় প্রাপ্তি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা রেগুলার ক্লাস করবেন। এবার এইচডব্লিউটা নেন, এইচডব্লিউটা জমা দিয়েন প্লিজ।
4টা বোর্ড প্রশ্ন 2022 সাল থেকে 2024 সালের মধ্যে 2022 সাল থেকে 2024 সালের মধ্যে যে কোনো 4টা বোর্ড প্রশ্ন আপনি এইচডব্লিউ করবেন। কেমন? তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।